রাঁচি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিশেষ শ্রদ্ধার্ঘ মহাবিশ্বের মহাবিস্ময় রবীন্দ্রনাথ তথ্যচিত্রটি পরিবেশনের প্রয়াস মাত্র। আমায় তুমি ফেলেছ কোন ফাঁদে, চৌদিকে মোর সুরের জাল বুনি। কবি, তোমারই সুর ভরেছে প্রাণ, তোমার সুরের ঝর্ণাতলায় অবগাহন করে অর্পণ করি প্রাণের অঞ্জলি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে গঙ্গার তীরে বেড়ে ওঠা কলকাতার উত্তরে চিৎপুর অঞ্চলে 1861 সালের 7ই মে 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে আবির্ভূত হলেন মানব সভ্যতার অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক, পৃথিবী মায়ের পরম প্রত্যাশিত কবি রবীন্দ্রনাথ। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মাতা সারদা দেবীর চতুর্দশ সন্তান রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ বড় হয়ে উঠতে থাকেন একা একাই। 4 বছর বয়সে বিদ্যাশিক্ষা শুরু হয়েছিল বাড়িতে। তারপর একে একে কলকাতা ট্রেনিং একাডেমি, নর্মাল স্কুল, মেট্রোপলিটন, সেন্ট জেভিয়ার্স সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। কিন্তু বাঁধা ধরার শিক্ষায় তার মন ছিল না। কিন্তু নানা ধরনের বই পড়তে তিনি খুব ভালোবাসতেন। বাড়ির অনুকূল পরিবেশে বিষ্ণু চক্রবর্তীর কাছে সঙ্গীত শিক্ষা শুরু করেন। তবে সে প্রথাবদ্ধ তালিম নয়। 12 বছর বয়সে উপনয়নের পর পিতার সঙ্গে প্রথমে বোলপুর, তারপর ডালহৌসির বক্রটা পাহাড়ে এলেন বালক রবি। অসীম আকাশ আর অবাধ প্রকৃতির মাঝে যেন বালকের এক মুক্তি ঘটল। পিতার কাছে শিখলেন সংস্কৃত, ইংরেজি, জ্যোতির্বিদ্যা আর ব্রাহ্ম ধর্ম সম্পর্কে। পিতার হাত ধরেই এক বৃহত্তর পৃথিবীর সঙ্গে রবীন্দ্র মনের পরিচয় ঘটে। শৈশবের অরুণ সত্তা যৌবন ও পরিণত বয়সে জেগে উঠল সূর্যপ্রভা হয়ে। এরপর একে একে আপন মনে গান কবিতা লিখতে থাকেন। আমৃত্যু গান লিখেছেন 2232টি। তার প্রথম প্রকাশিত কবিতা বেরিয়েছিল অমৃত বাজার পত্রিকায়। তার বিভিন্ন লেখা প্রকাশিত হতো পারিবারিক ভারতী পত্রিকায়। 17 বছর বয়সে দাদা সত্যেন্দ্রনাথের সঙ্গে প্রথম বিলেত যাত্রা পড়াশোনার উদ্দেশ্যে। সত্যেন্দ্রনাথের স্ত্রী জ্ঞানদানন্দিনী দেবী আগে থেকেই সেখানে ছিলেন, কিন্তু 1.5 বছর পর কোনো ডিগ্রি না নিয়েই দেশে ফেরেন রবি। তবে সঙ্গে নিয়ে এলেন বিশ্বজনীনতা আর পাশ্চাত্য চেতনা। দেশে ফেরার পর ঠাকুরবাড়ির বিদ্বজন সমাগম উপলক্ষে লিখলেন গীতিনাট্য বাল্মীকি প্রতিভা, এক দস্যুর রূপান্তরের কাহিনী, যেখানে স্বয়ং রবীন্দ্রনাথ বাল্মীকির ভূমিকায় অভিনয় করেছিলেন। 10 নম্বর সদর স্ট্রিটের মাঝে মাঝে গিয়ে থাকতেন জ্যোতিরিন্দ্রনাথ ও নতুন বৌঠান কাদম্বরী দেবী। রবীন্দ্রনাথ প্রায়শই তাদের সঙ্গী হতেন। একদিন সকালে নতুন আলোয় রবীন্দ্রনাথের মন এক অন্য আলোয় আলোকিত হয়ে উঠলেও লিখলেন নির্ঝরের স্বপ্নভঙ্গ নামের একটি কবিতা। এই কবিতাটিতে কবি প্রথম তার কবিসত্তার প্রকৃত স্বরূপ আবিষ্কার করলেন। ছড়িয়ে পড়ল রবির কিরণ বিশ্ব চরাচরে। 22 বছর বয়সে বিয়ে করলেন যশোরের বেণীমাধব রায়চৌধুরীর কন্যা ভবতারিণীকে। তার নাম রাখা হলো মৃণালিনী। বিয়ের কমাস পর বৌঠান কাদম্বরী দেবীর আত্মহনন ঘটে। মায়ের মৃত্যুর পর 2 বছরের বড় এই বৌদির কাছে পেয়েছিলেন মাতৃস্নেহ, মাতৃবাৎসল্য। 1889 সালের শেষে
মহের্ষির নির্দেশে জমিদারি দেখাশোনার ভার পড়ল রবীন্দ্রনাথের ওপর। কর্মসূত্রে গেলেন পূর্ব বাংলার শিলাইদহ, শাজাদপুর এবং পাতিশর। গ্রাম্য প্রকৃতি, নদীনালা, কৃষি জীবনের সঙ্গে প্রত্যক্ষ পরিচয় ঘটে রবীন্দ্রনাথের। একদিকে জমিদারি, অপরদিকে লেখালেখি সমভাবে চলতে লাগলো। বীরভূমের শান্তিনিকেতনে মহর্ষি দেবেন্দ্রনাথ আশ্রম প্রতিষ্ঠা ও মন্দির স্থাপনা করেছিলেন নিজের ছেলেমেয়েদের শিক্ষার কথা ভেবে। তবে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের নব রূপায়ণ করলেন। শান্তিনিকেতন হয়ে উঠল বিশ্বনিকেতন, বিশ্বতীর্থ, মহামানবের মিলনভূমি। 1901 সালে স্বামীর এই কাজে সর্বতোভাবে সহায়তা করেছিলেন স্ত্রী মৃণালিনী দেবী। কিন্তু মাত্র 29 বছর বয়সে 1902 সালের নভেম্বরে প্রয়াত হন মৃণালিনী। তারপর বছর কয়েকের মধ্যে আরো মৃত্যু আঘাত তাকে সইতে হলো। অকালে চলে গেলেন রেণুকা, সমী সহ আরো অনেকে। লর্ড কার্জনের নেতৃত্বে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ করতে চাইলে তিনি নিজের মতো করেই প্রতিবাদ করলেন। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় কবি লিখলেন বাংলার মাটি বাংলার জল, বিখ্যাত গানটি। রাখি বন্ধনের মধ্য দিয়েই শুভ সূচনা হলো এবং এই রাখি বন্ধনের মধ্য দিয়েই বঙ্গভঙ্গের বিরুদ্ধে এক তীব্র প্রতিবাদ প্রতিধ্বনিত হয়েছিল বাংলার আকাশে বাতাসে। 1912-তে পুত্র রথীন্দ্রনাথ ও পুত্রবধূ প্রতিমা দেবীকে নিয়ে বিলেত যাত্রা করেন রবীন্দ্রনাথ। পূর্ব পরিচিত রোটেনস্টাইনের মাধ্যমে কবি ইয়েটসের সঙ্গে পরিচয় হয়। তারা রবীন্দ্রনাথের কবিতা পড়ে মুগ্ধ হলেন। গীতাঞ্জলি অর্থাৎ সং অফারিংস নামের কাব্যগ্রন্থ ইয়েটসের ভূমিকা সহ প্রকাশিত হল ইন্ডিয়া সোসাইটি থেকে। বইটির অভূতপূর্ব জনপ্রিয়তায় ম্যাকমিলান কোম্পানি আবার এটিকে প্রকাশ করে। এটি 1913 সালে নোবেল পুরস্কার পায়। এশিয়াবাসীদের মধ্যে প্রথম নোবেল পেলেন রবীন্দ্রনাথ। তবে একটি নোবেল পুরস্কারে রবীন্দ্রনাথকে সম্মান দেওয়া যায় না। শত সহস্র নোবেল পুরস্কার রবীন্দ্র প্রতিভার নির্ণয় করতে পারে না। তিনি সকল পুরস্কারের ঊর্ধ্বে অমৃত জ্যোতি, মহা তেজস্বী পুরুষ। 13 এপ্রিল অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে নববর্ষের দিন এক শান্তিপূর্ণ জমায়েতে জেনারেল ডায়ার বিনা প্ররোচনায় নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করলে রবীন্দ্রনাথ ব্রিটিশদের দেওয়া স্যার বা নাইটহুড উপাধি ত্যাগ করলেন এবং প্রতিবাদ জানালেন। পরের দশকে কবির সফর দেশ বিদেশের নানা জায়গায়। বিশ্ব মনীষা ভারত মনীষার সঙ্গে মহা তেজস্বী মহামনীষা রবীন্দ্রনাথের সাফল্য সাক্ষাৎ ঘটে। আসাম, বোম্বাই, আহমেদাবাদ, আমেরিকা, চীন, জাপান, ইউরোপ, দক্ষিণ পূর্ব এশিয়া, জাভা সহ বিভিন্ন দেশ ভ্রমণ করলেন রবীন্দ্রনাথ। বিদেশ সফরে পরিচয় হয়েছিল রোমারোলা, আইনস্টাইন, হেলেন কেলার এবং ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে। রাশিয়ার চিঠি, জাপান যাত্রীর ডায়েরিতে তা লিপিবদ্ধ আছে। 70 বছর বয়সে এক নতুন শিল্প আঙ্গিক ছবি আঁকায় মগ্ন হলেন রবীন্দ্রনাথ। কবির চিত্রিত চিত্র প্রদর্শনী হল দেশ বিদেশের বিভিন্ন জায়গায় সমাদৃত হলেন আমাদের প্রাণের কবি রবীন্দ্রনাথ। শান্তিনিকেতনে বিভিন্ন বাড়িতে থেকেছেন কবি। শেষ বয়সের ঠিকানা হল মাটির বাড়ি শ্যামলী। তার আগে থেকেছেন উদয়নে। শান্তিনিকেতনের আম্রকুঞ্জ, শালবিথি,
পুনশ্চ কোণার্ক সহ বিভিন্ন বাড়ি কবির পদরেণুতে ধন্য হয়ে উঠেছে। 1941 খ্রিস্টাব্দ বাংলার 1348 বঙ্গাব্দের কবির শরীরের অবনতি হয়। মে মাসে শান্তিনিকেতন থেকে শেষবারের মতো তাকে আনা হলো জোড়াসাঁকোতে। 7ই আগস্ট বাংলার 22শে শ্রাবণ কবির মহাপ্রয়াণ ঘটে। 22শে শ্রাবণ বঙ্গ ভারতভূমিতে বিশ্বালোকে অশ্রুর শ্রাবণ নেমেছে। রবীন্দ্রনাথের মহাপ্রয়াণ বিশ্বের মহাশোক। লোকে লোকারণ্য জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে এমন জন অরণ্য আর দেখা যায় না। শেষ বিদায় জানাচ্ছে মানুষ তাদের প্রাণের কবিকে। আকাশ অশ্রু সজল, বাতাসের বুকে শোকের ছায়া, পৃথিবী বিষণ্ণ রিক্তা। মহাজীবনের মৃত্যু নেই, শ্রেষ্ঠ স্রষ্টার মৃত্যু নেই। তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি? কেউ বলে না তুমি নাই কবি, তুমি আছো আমাদের আত্মায়, রক্তের অণু পরমাণুতে। তোমার জীবনের স্পন্দন, সৃষ্টির বিনায় তোমার সুর বাজে প্রতি মুহূর্তে। তাই তো বলতে ইচ্ছে করে, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই।